আমাদের আজকের ঠিকানা কালিম্পংয়ের অফ বিচ। কিভাবে আসতে হবে কালিম্পংয়ের এই পাহাড়ি ছোট্ট গ্রামে সেটার সম্পূর্ণ তথ্য পথ নির্দেশ আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু কাফেরগাঁওতে পৌঁছে কোথায় থাকবে, খরচা কেমন, সেসব জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখে ফেলো। পাইনের জঙ্গল আর মেঘের দেশের মধ্যে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। দুপুর এখন 12টা বাজে আর পাহাড়ি অলি গলি পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম কালিম্পং থেকে 30 কিলোমিটার আর লোলিগাঁও থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত কাফেরগাঁওতে। আর এই হলো আমাদের হোমস্টে। চারিদিকে সবুজে ঘেরা এক মায়াবী পরিবেশ। কাফের হোমস্টের সৌন্দর্য আমি যতটাই বর্ণনা করব ততটাই কম হবে। একদিকে পাইনের বন, একদিকে দিগন্ত পাহাড়ের সারি আর পাহাড়ি ফুল দিয়ে ঘেরা কাফের হোমস্টে। দুটো বাংলো আর দুটো ছোট্ট কটেজ নিয়ে কিন্তু এই হোমস্টে। চলো দেখে আসি কটেজের ভেতরগুলো আর আমরা কোন রুমে ছিলাম সেটাও দেখাই। যে দুটো বাংলো আছে তার রুম কিন্তু অনেকটাই স্পেশিয়াস, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরোটাই কিন্তু উডেন ফার্নিশড। এই হোমস্টের মেন আকর্ষণ হলো ব্যালকনি, কারণ তুমি এই হোমস্টে যে প্রান্তেই থাকো না কেন কাঞ্চনজঙ্ঘাকে ঠিক দেখতেই পাবে, সেটা এই ব্যালকনি দিয়েই হোক আর নিচের জানলা থেকেই হোক। নিচে ওই যে ব্রিজটা, ওখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। কিন্তু আমরা তো এসছি এই ভরা বর্ষায় বৃষ্টি দেখতে, তাই স্লিপিং বুথের দেখা আমরা নাও পেতে পারি। এই হোমস্টেতে থাকার জন্য কিন্তু মাথাপিছু খরচা হচ্ছে 1600 টাকা পার ডে। অর্থাৎ দুটো মানুষ যদি একটি কটেজ নেয় তাহলে তার ব্রেকফাস্ট, লাঞ্চ, চা, স্ন্যাক্স উইথ ডিনার পড়ছে মাত্র 3200 টাকা। ওপরের রুমগুলো তো দেখা হয়েই গেল, চলো এবার নিচটা ঘুরে দেখাই নিচেটা কেমন। আর এমনিতেও বেলা বাড়ছিল, আমাদের লাঞ্চের জন্য ওরা ডাকছিল। আর এই সেই মেইন অ্যাট্রাকশন, কাঠের ব্রিজ। এই ব্রিজটায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সাথে ফটো তুলতে কেই বা না চাইবে, কিন্তু এখন তো আকাশ মেঘে ঢাকা, তাই কিছু করার নেই, কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া এখন যাবেন। চলো এবার যাব ডাইনিং হলের দিকে। দুপুর প্রায় 2টো বাজে আর এখন খাওয়ার সময় হয়েও গেছে। আমি যখন ডাইনিং হলে পৌঁছালাম রীতিমতো কিন্তু চমকে গেছি। এত সুন্দর কাঠের আসবাবপত্র দিয়ে ডাইনিং হলটা সাজানো, আমার মনে হচ্ছিল আমি কারোর বাড়িতেই এসেছি। আর এই ডাইনিং হলটাও কিন্তু যথেষ্ট বড়, একসাথে অনেকজন বসে খেতে পারবে। ঢোকার সাথে সাথেই ওনারা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলো। এরপর একদম গরম গরম সবকিছু পরিবেশন করেছে। ডাল, সাথে ছিল আলু ভাজা, একটা সবজি আর ডিমের কারি। যে দিদি আমাকে ওয়েলকাম করলো তিনি কিন্তু রান্নাবান্না করেন, আর সত্যি বলতে রান্নাবান্না কিন্তু একদম বাঙালিদের মতো। সব থেকে অবাক ব্যাপার হলো আমরা যা যা সবজি খাচ্ছিলাম তা সব কিছুই কিন্তু এখানের বাগানেই তৈরি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম গ্রামটা হেঁটে হেঁটে দেখার জন্য, কারণ ঘুরতে এসে যদি ঘুমিয়েই পড়ি বা রেস্ট নিই আমার মনে হয় সময় নষ্ট। অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা দূরে পৌঁছে গিয়েছিলাম। তারপর খুঁজে পার করলাম সেই বিখ্যাত কাফির ফুল, যার নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে। লাল, হলুদ, গোলাপি অনেক ধরনের কিন্তু কাফির ফুল দেখতে পাওয়া যায় এখানে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পাইনের জঙ্গলে, যেখানে প্রকৃতি নিজেই সবুজ কার্পেট পেতে রেখেছে। ইচ্ছে তো করছিল এখানেই থেকে যাই, কিন্তু হুশ ফিরল ওর দৌড়ানো দেখে। তার কারণ জোকের উপদ্রব। ততক্ষণে আমাদের পায়ে 2-3টে উঠে পড়েছে। যারা বর্ষাকালে কালিম্পং এর দিকে আসবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই হালকা রঙের জুতো পরবেন, কারণ এখানে মারাত্মক জোকের উপদ্রব। গাছ থেকেও মাঝে মাঝে জোক গায়ে উঠে আসে। এরপর ওখান থেকে এক ছুটে ঘরে চলে আসি ভয়ের চোটে, আর আমি কোথাও বেরোইনি, সন্ধ্যাটা ঘরেই কাটাই। এরপর ঠিক রাত 9টায় ওনারা আমাদের ডিনারের জন্য ডাকেন। রাতের মেনুতে ছিল ধোঁয়া ওঠা চিকেন, ডাল আর সবজি। পাহাড় মানে খুব তাড়াতাড়ি ঘুমের দেশে চলে যায়, তাই আমরাও দেরি না করে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছিলাম। ঠিক ভোরবেলায় বৃষ্টি হয়েছে এক পশলা, আর ঘুমটাও ভেঙে গেছে। জানলা খুলে দেখছি চারিদিকে নিস্তব্ধ, এখন তো পাহাড় ঘুমাচ্ছে। তবে ভোর রাতের বৃষ্টির জন্য একটু পরেই দেখলাম আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল, এখন চারিদিকটা বেশ ঝকঝক করছে। সকাল সকাল দেখা হয়ে গেল হোমস্টের ওনার সুনীলজির সাথে। ওনার কথা তো আগের ভিডিওতেই বলেছি, একদম সাদা সিধে পাহাড়ি মানুষ। यहाँ से पूरा दिखता है ना, पूरा रेंज जितना रेंज है उतना ही दिखाएगा। मतलब एकदम ब्रिज क्लियर। कंप्लीट हो जाए तो हमको बताना आप। ये तो गिर गया नीचे ये अरे कल कल क्या थोड़ा वो हवा भी चला ना, चला होगा इसीलिए। উনি আমাদের বলছিলেন যে শীতের সময় নভেম্বর-ডিসেম্বর মাসে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরোটা। কিন্তু আমাদের বোধহয় কপাল সাথ দিয়েছে, হঠাৎ করে মেঘের মধ্যে থেকে উকি দিলেন স্লিপিং বুদ্ধা। ওই মিনিট 15 খানিক ছিলেন, আবার মিলিয়ে গেলেন। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আর ইচ্ছা করেনি ভেতরে গিয়ে খেতে, তাই বললাম ব্রেকফাস্টটা এখানেই দিয়ে যেতে। ব্রেকফাস্টও কিন্তু সকাল 9টার মধ্যেই দিয়ে দেওয়া হয়। আর আমাদের যেহেতু ফেরার তাড়া ছিল তাই আমরাও চেয়েছিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে।
ব্রেকফাস্টে তো ছিল আলুর পরোটা, আর এতটাই বড় ছিল যে আমাদের কিন্তু একটাতেই পেট ভরে গেছিল। ব্রেকফাস্টের পর ঝটপট আমরা প্যাকিং করে বেরোচ্ছিলাম, তাই শেষবারের মতো আমি ব্রিজটায় দাঁড়িয়ে আর একবার এই সুন্দর জায়গাটাকে দেখে নিচ্ছিলাম। চলো এবার বেরিয়ে পড়ি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। কাফের গাঁও থেকে অনেকটা নিচে যেহেতু কাফের হোমস্টে, প্রায় আমাদের 4 কিলোমিটার ওপরে উঠতে হবে মেন রোডে পৌঁছানোর জন্য। আর রাস্তা কিন্তু এতটাই সরু, যা আমি আগের ভিডিওতে সমস্তটা বর্ণনা করে দিয়েছি। কিন্তু মেন রোডে উঠেই হলো বিপত্তি। এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল, কোথা থেকে এক রাশ কালো মেঘ এসে ঢেকে দিল আকাশ। তাই লোলেগাঁও ইকো পার্কের কাছে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু দেখলাম না, আকাশ পরিষ্কার হচ্ছে না, বরং আরো মেঘ আসছে। তাই আবার রওনা দিলাম। বর্ষাকালে কিন্তু পাহাড়ে এই আরো এক সমস্যা, চারিদিক যখন তখন মেঘে ঢেকে যায়। ল্যান্ডস্লাইডেরও সমস্যা থাকে, তাই আমরা দাঁড়াইনি, আস্তে আস্তে লাভা রোড ধরে নিচে নেমে আসছিলাম। এতক্ষণে আকাশ বেশ পরিষ্কার, এবার আর কোনো সমস্যা নেই, সোজা নিচে নেমে যেতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসবো কোনো এক অজানা পাহাড়ি গ্রাম নিয়ে। হোমস্টের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, যদি ভালো লাগে ঘুরে আসতেই পারো। আর আমার ভিডিওর ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।